মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আজকে আমি মোহাম্মদ শহীদুল হক, সিনিয়র প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, তোমাদের সামনে ক্লাস উপস্থাপন করছি। আজকে আমরা ভেক্টর অধ্যায় নিয়ে আলোচনা করব। ভেক্টর অধ্যায়ের যেই টপিকটি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হলো ভেক্টর গুণন বা ক্রস গুণন। তো আজকের লেকচার থেকে আমরা যে বিষয়গুলো মূলত শিখতে পারবো সেটি হলো ভেক্টর গুণন কাকে বলে। নাম্বার 2, ভেক্টর গুণনের মান কিভাবে পাওয়া যায়। নাম্বার 3, ভেক্টর গুণনের দিক কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ ডানহাতি স্ক্রু নিয়মটি ব্যাখ্যা করতে পারবো। নাম্বার 4, ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না, এটি ব্যাখ্যা করতে পারবো। এবং সর্বশেষ নাম্বার 5, আমরা যেটি আলোচনা করব সেটি হলো বিভিন্ন আয়ত একক ভেক্টরের পারস্পরিক ক্রস গুণন, অর্থাৎ আয়ত একক ভেক্টর আই, জে, কে এগুলোর পারস্পরিক ক্রস গুণন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখন আমরা আলোচনা করব ভেক্টর গুণন কাকে বলে। খেয়াল করো, এটি বোর্ডে লেখা আছে, দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তবে সেই গুণনকে ভেক্টর গুণন বলে। অর্থাৎ আমরা দুটি ভেক্টর রাশি গুণ করে যেই গুণফলটি পাব সেটিও যদি একটি ভেক্টর রাশি হয় তাহলে সেই গুণনকে ভেক্টর গুণন বলে। তাহলে আমরা ভেক্টর গুণনের সংজ্ঞা বলছি, দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তবে সেই গুণনকে ভেক্টর গুণন বলে। এখন আমরা যখন ভেক্টর গুণন লিখি তখন সাধারণত ভেক্টর গুণন লেখার জন্য ক্রস চিহ্ন ব্যবহার করা হয়, যার জন্য ভেক্টর গুণনের অপর নাম হলো ক্রস গুণন। অর্থাৎ ভেক্টর গুণনকে ক্রস গুণনও বলা হয়। এখন প্রশ্ন হলো, আমরা ভেক্টর গুণনের মান কিভাবে পাব। মূলত দুটি ভেক্টর রাশির মান, অর্থাৎ দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফল দ্বারাই ভেক্টর গুণনের মান নির্ণয় করা হয়। আবার বলছি, দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলটাই হলো মূলত ভেক্টর গুণনের মান। আমরা এই চিত্র থেকে ব্যাখ্যা করতে পারি বিষয়টি। খেয়াল করো, এ এবং বি দুটি ভেক্টর রাশি। এখন এই দুটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণটা দেওয়া আছে আলফা। তাহলে এই দুটি ভেক্টর রাশির মান, ভেক্টর গুণনের মান কিভাবে পাওয়া যাবে। এই দুটি ভেক্টর রাশির ভেক্টর গুণনের মান হবে এই দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। এটি আমরা একটু বোর্ডে লিখছি, দেখো। আমরা ভেক্টর গুণনের ব্যাখ্যাটা লিখতে চাচ্ছি। দেখো, চিত্র 1 থেকে আমরা মনে করি এ এবং বি দুটি ভেক্টর। এ এবং বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হলো আলফা। তাহলে এই দুটি ভেক্টরের ভেক্টর গুণন আমরা কিভাবে লিখব।
আমরা আগেই বলছি ভেক্টর গুণন লেখার জন্য আমরা ক্রস চিহ্ন ব্যবহার করি। তাহলে দেখো এ ক্রস বি ইকুয়াল টু এটা এ বি সাইন আলফা। অর্থাৎ এই অংশটা হচ্ছে ভেক্টর গুণনের মান। তাহলে দেখো আমরা বলছিলাম দুটি ভেক্টর রাশির ভেক্টর গুণনের মানটা হবে ওই দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। তাহলে এই দুটি ভেক্টরের মান হলো এবি এবং এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে এই দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। এটি হলো ভেক্টর রাশির মান। আর আমরা সামনে একটি ইটা লিখে রাখছি। এটি দ্বারা কি বোঝায়? এটি দ্বারা এই ভেক্টর গুণনের দিক নির্দেশ করে। কারণ আমরা ভেক্টর গুণনের সংজ্ঞা থেকেই পড়ছি দুটি ভেক্টর রাশির গুণ করলে যদি আরও একটি ভেক্টর রাশি পাওয়া যায়, মানে গুণফলটি যদি ভেক্টর রাশি হয়, তাহলে তাকে ভেক্টর গুণন বলে। তাহলে অবশ্যই এই গুণফলটি ভেক্টর রাশি। আর যেহেতু গুণফলটি ভেক্টর রাশি, তাহলে এই গুণফলের মানও থাকবে, দিকও থাকবে। তাহলে এই ভেক্টর গুণফলের মানটা হলো এবি সাইন থিটা, আর এইটা দ্বারা ভেক্টর গুণনের দিক নির্দেশ করছে। এখন এই ভেক্টর গুণনের দিক কিভাবে নির্ণয় করা হয় সেটি আমরা আলোচনা করব। মূলত ভেক্টর গুণনের দিক নির্ণয় করা হয় ডাইনহাতি স্ক্রু নিয়মের মাধ্যমে। আমরা তাহলে এবার আলোচনা করব ডাইনহাতি স্ক্রু নিয়মটি। ডাইনহাতি স্ক্রু নিয়ম। দেখো ডাইনহাতি স্ক্রু নিয়মটি কি সেটি আমি আগে বলছি, খেয়াল করো। ডাইনহাতি স্ক্রু নিয়মটি হলো দুটি ভেক্টর যে সমতলে অবস্থিত সেই সমতলের উপর আমরা একটি ডাইনহাতি স্ক্রুকে লম্বভাবে স্থাপন করে স্ক্রুটিকে যদি প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে ঘোরাইতে থাকি, স্ক্রুটিকে আমরা প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে যদি ক্ষুদ্রতম কোণে ঘোরাতে থাকি, তাহলে স্ক্রুটি যে দিকে অগ্রসর হবে ভেক্টর গুণনের দিক হবে সেই দিকে। এবার আমরা এটি একটু চিত্রের মাধ্যমে বোঝাচ্ছি। দেখো, খেয়াল করো। চিত্র 1-এ দেখো এ এবং বি দুটি ভেক্টর রাশি। এখন এই দুটি ভেক্টর রাশির ভেক্টর গুণফলটার দিকটা কোন দিকে হবে? অর্থাৎ আমরা যদি এই দুটি ভেক্টর রাশির ভেক্টর গুণফল লিখতে চাই তাহলে কি লিখব? এ ক্রস বি ইকুয়াল টু এটা এ বি সাইন থিটা। এটা এ বি সাইন আলফা, কারণ এদের মধ্যবর্তী কোণ আলফা। এখন দেখো, আমরা তো একটু আগেই বলছি এ বি সাইন আলফা এটি হলো ভেক্টর গুণনের মান, তাহলে এইটা হলো ভেক্টর গুণনের দিক। এখন এইটার দিক কোন দিকে হবে চিত্র 1 থেকে আমরা ডাইনহাতি স্ক্রু নিয়ম দ্বারা সেটি বুঝতে পারি। ডাইনহাতি স্ক্রু নিয়ম অনুসারে দেখো এই এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি ভেক্টর এই বোর্ডের উপর একটা সমতল, এই সমতলের উপর অবস্থিত। তাহলে আমরা বলছিলাম দুটি ভেক্টর যেই সমতলে অবস্থিত সেই সমতলের উপর একটি ডাইনহাতি স্ক্রুকে লম্বভাবে স্থাপন করতে হবে। তাহলে এইখানে আমরা এটি একটি ডাইনহাতি স্ক্রু মনে করো, এটিকে লম্বভাবে স্থাপন করলাম। তাহলে একটি ডাইনহাতি স্ক্রুকে লম্বভাবে স্থাপন করে আমরা কি করব? প্রথম ভেক্টরের থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে ঘোরাবো। তাহলে আমাদের এখানে প্রথম ভেক্টর হলো এ, দ্বিতীয় ভেক্টর হলো বি। তাহলে আমরা প্রথম ভেক্টর এ থেকে বির দিকে যদি ঘোরাই তাহলে এই দিকে ঘোরাবো।
অর্থাৎ এই দিকে ঘোরাবো। তাহলে দেখো এই স্ক্রুটিকে যদি আমরা প্রথম ভেক্টর এ থেকে দ্বিতীয় ভেক্টর বির দিকে এইভাবে ঘোরাইতে থাকি, তাহলে স্ক্রুটি মূলত উপরের দিকে অগ্রসর হবে, অর্থাৎ স্ক্রুটি বাইরের দিকে বের হয়ে আসতে চাবে উপরের দিকে। তাহলে এই ক্ষেত্রে এই দুটি ভেক্টরের ভেক্টর গুণনের দিকটা হবে সোজা উপরের দিকে, অর্থাৎ এটার দিকটা হবে উপরের দিকে। চিত্র একে, তাহলে চিত্র এক অনুযায়ী চিত্র একে ভেক্টর গুণনের দিক হবে উপরের দিকে, অর্থাৎ এটা এর দিক হবে উপরের দিকে। ওকে, এবার খেয়াল করো, আমরা চিত্র 2 নাম্বার চিত্র থেকে যদি এ এবং বি দুটি ভেক্টর, এটির ক্ষেত্রে যদি আমরা এ বি দুটি ভেক্টরের ভেক্টর গুণন লিখতে চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারবো। এবার আমরা প্রথম ভেক্টর ধরছি বি কে, তাহলে আমরা লিখতে পারবো বি ক্রস এ ইকুয়াল টু এটা বি এ সাইন থিটা, পি এ সাইন আলফা। এখন দেখো চিত্র 2 থেকে আমরা যেটা লিখছি, এখানে এই ভেক্টর গুণনের মানটা হলো বি এ সাইন আলফা, এইটুক হচ্ছে ভেক্টর গুণনটির মান, আর এইটা দ্বারা এই ভেক্টর গুণনের দিক নির্দেশ করে। তাহলে এই ভেক্টর গুণনের দিকটি কোন দিকে হবে সেটিও আমরা ডাইনহাতি স্ক্রু নিয়মের মাধ্যমে বের করতে পারবো। দেখো চিত্র 2-এ বি এবং এ ভেক্টর দুটি কিন্তু একটা সমতলের উপর অবস্থিত। কোন সমতল? এই বোর্ডকে যদি আমরা একটা সমতল বিবেচনা করি, তাহলে বি এবং এ এই সমতলের উপর অবস্থিত। এখন ভেক্টর দুটি যেই সমতলে অবস্থিত, সেই সমতলের উপর আমি একটি ডাইনহাতি স্ক্রু লম্বভাবে এভাবে স্থাপন করব। এরপরে ডাইনহাতির নিয়ম অনুসারে স্ক্রুটিকে আমরা প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে ঘোরাবো। তাহলে এখানে আমাদের প্রথম ভেক্টর বি, দ্বিতীয় ভেক্টর হলো এ, তাহলে বি থেকে এর দিকে ঘোরাবো, মানে এই দিকে ঘোরাবো। তাহলে এই দিকে যদি আমরা এবার স্ক্রুটিকে ঘোরাইতে থাকি, তাহলে কিন্তু স্ক্রুটিকে এই দিকে ঘোরাইতে থাকলে স্ক্রুটি কিন্তু ভিতরের দিকে অগ্রসর হবে। অর্থাৎ স্ক্রুটি ভিতরের দিকে অগ্রসর হবে মানে স্ক্রুর দিক হবে নিচের দিকে। তাহলে এই ক্ষেত্রে ভেক্টর গুণনের দিকটি হবে নিচের দিকে, চিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করছি, এটার দিক হবে নিচের দিকে। তাহলে এখানে এটা এর দিক হবে নিচের দিকে, অর্থাৎ এটা 2 নম্বর চিত্র। তাহলে দেখো আমরা মূলত ডাইনহাতি স্ক্রু নিয়মটি ক্লিয়ার। ডাইনহাতি স্ক্রু নিয়মটি হলো দুটি ভেক্টর যেই সমতলে অবস্থিত হবে, সেই সমতলের উপর একটি ডাইনহাতি স্ক্রুকে লম্বভাবে স্থাপন করে স্ক্রুটি আমরা প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরাবো। তাহলে স্ক্রুটি যেদিকে অগ্রসর হবে ভেক্টর গুণনের দিক হবে সেই দিকে। প্রথম চিত্রের ক্ষেত্রে আমরা দেখলাম স্ক্রুটি ঘোরাইলে স্ক্রুটি উপরের দিকে অগ্রসর হয়, অর্থাৎ এই ক্ষেত্রে ভেক্টর গুণনের এটার দিক হবে উপরের দিকে। আর দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে আমরা দেখলাম প্রথম ভেক্টর বি থেকে দ্বিতীয় ভেক্টর এর দিকে যদি স্ক্রুটি ঘোরাইতে থাকি, তাহলে স্ক্রুটি নিচের দিকে অগ্রসর হয়, অর্থাৎ ভেক্টর গুণনের দিক হবে নিচের দিকে। এবার আমরা দেখব ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না কেন, অর্থাৎ ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না আমরা জানি, সেটি আমরা ব্যাখ্যা করব। তাহলে আমরা এবার আলোচনা করব ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না ব্যাখ্যা করো। ভেক্টর গুণন বিনিময়
সূত্র মেনে চলে না। ব্যাখ্যা করো। খেয়াল করো, আমরা প্রথম চিত্র থেকে যেটা পেলাম, দুটি ভেক্টর এ এবং বি, তাদের ভেক্টর গুণন হলো এটা এ বি সাইন আলফা। এটাকে আমরা সমীকরণ নাম্বার 1 দিলাম। আর দ্বিতীয় চিত্র থেকে আমরা পেলাম দুটি ভেক্টর বি এবং এ, এদের ভেক্টর গুণনটি হলো ইটা বি এ সাইন আলফা। এটাকে দিলাম আমরা সমীকরণ নাম্বার 2। এখন তোমরা খেয়াল করে দেখো, 1 এবং 2 নং সমীকরণ থেকে, 1 এবং 2 নং সমীকরণ থেকে এটা আমরা ক্লিয়ার যে দুটি ভেক্টর গুণনের ক্ষেত্রেই কিন্তু মান সমান হবে। এই ক্ষেত্রে মান হলো এ বি সাইন আলফা, এই ক্ষেত্রে মান হলো বি এ সাইন আলফা। তো এই মান যা হবে এই মানটা তাই হবে, অর্থাৎ দুটি ভেক্টরের মান সমান। কিন্তু দেখো, দুটি ভেক্টরের ভেক্টর গুণনের দিক কিন্তু সমান না। চিত্র 1-এর ক্ষেত্রে ভেক্টর গুণনের দিক, এটার দিক হবে উপরের দিকে, কিন্তু চিত্র 2-এর ক্ষেত্রে ভেক্টর গুণনের দিক, এটার দিক হবে নিচের দিকে। তাহলে দেখো, এ ক্রস বি এবং বি ক্রস এ উভয় ক্ষেত্রে মান সমান, কিন্তু দিক পরস্পর বিপরীত দিকে। অতএব আমরা যেটি লিখতে পারবো সেটি হলো এ ক্রস বি ইজ নট বি ক্রস এ, অর্থাৎ এই দুটি ভেক্টর গুণন সমান নয়। কেন সমান নয়? যদিও তাদের মান সমান, কিন্তু দিক ভিন্ন হওয়ার কারণে এ ক্রস বি এবং বি ক্রস এ সমান নয়। অতএব আমরা বলতে পারি ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না। এবার আমরা আলোচনা করব আয়ত একক ভেক্টরের পারস্পরিক ভেক্টর গুণন, অর্থাৎ আই জে কে, আয়ত একক ভেক্টরগুলোর পারস্পরিক ভেক্টর গুণন। প্রথমে আমরা আই এবং আই এর ভেক্টর গুণন করতে চাচ্ছি। আই ক্রস আই। তাহলে ভেক্টর গুণনের নিয়ম অনুসারে এই ভেক্টর গুণনটি হবে ভেক্টর দুটির মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। অতএব আমরা লিখতে পারি প্রথম ভেক্টরের মান, দ্বিতীয় ভেক্টরের মান, তাদের মধ্যবর্তী কোণের গুণফলের সমান। ওকে, এবার দেখো, যেহেতু আই একটি একক ভেক্টর, তাহলে আই এর মান হবে 1। দ্বিতীয় ভেক্টর আই, এটিও একটি একক ভেক্টরের মান হবে 1। আর এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফার মান কত হবে? খেয়াল করো, আমি যে চিত্র 1 এখানে দেখা যাচ্ছে, আই একক ভেক্টরটি এক্স অক্ষ বরাবর কাজ করছে। তাহলে প্রথম ভেক্টর আই এক্স অক্ষের দিকে ক্রিয়া করে, দ্বিতীয় ভেক্টর আই এক্স অক্ষের দিকে ক্রিয়া করে। তাহলে যেহেতু এই ক্ষেত্রে দুটি ভেক্টরই এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে, অতএব এদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তাহলে এটি হবে সাইন 0 ডিগ্রি। আর আমরা জানি সাইন 0 ডিগ্রির মান হলো 0, তাহলে পুরোটা 0 হবে, অর্থাৎ আই ক্রস আই ইকুয়াল টু 0 হবে। অনুরূপভাবে লেখা যায় জে ক্রস জে ইকুয়াল টু 0। অনুরূপভাবে প্রমাণ করে দেখানো যায় কে ক্রস কে ইকুয়াল টু 0। তাহলে দেখো, আমরা এখান থেকে একটি সিদ্ধান্তে উপনীত হতে পারি, সেটি হলো দুটি একই জাতীয় আয়ত একক ভেক্টরের ক্রস গুণন সর্বদাই 0 হবে। দুটি একই জাতীয় আয়ত একক ভেক্টরের ক্রস গুণন সর্বদাই 0 হবে।
দুটি একই জাতীয় আয়ত একক ভেক্টরের ক্রস গুণন সর্বদাই শূন্য হবে। ওকে, এবার আমরা দুটি ভিন্ন জাতীয় আয়ত একক ভেক্টরের ক্রস গুণন করতে চাচ্ছি। দুটি ভিন্ন জাতীয় আয়ত একক ভেক্টর আই ক্রস জে, তাহলে এদের ক্রস গুণনের নিয়ম অনুসারে এটি আমরা লিখতে পারবো ইটা প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান এদের মধ্যবর্তী কোণের সাইন। ওকে, এবার দেখো প্রথম ভেক্টর আই যেহেতু এটি একক ভেক্টর এর মান হলো 1, দ্বিতীয় ভেক্টর জে এর মান হলো 1। এবার এই দুটি ভেক্টর আই এবং জে এর মধ্যবর্তী কোণ আলফার মান কত হবে? দেখো খেয়াল করো, চিত্র 1 থেকে আমরা যেটি লক্ষ্য করতে পারছি, আই একক ভেক্টরটি এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে এবং জে একক ভেক্টরটি ওয়াই অক্ষ বরাবর ক্রিয়া করে। তাহলে আই এবং জে এর মধ্যবর্তী কোণ আলফার মানটা কত হবে? এখন আমরা জানি এক্স ওয়াই জেড তিনটি অক্ষই পরস্পরের উপর লম্ব, অর্থাৎ এই কোণটিও 90 ডিগ্রি, এই কোণটিও 90 ডিগ্রি, এই কোণটিও 90 ডিগ্রি। তাহলে আলফার মান হবে এখানে 90 ডিগ্রি, অর্থাৎ আই এবং জে এর মধ্যবর্তী কোণ আলফার মান হবে 90 ডিগ্রি। তাহলে এটি হবে সাইন 90 ডিগ্রি। এবার আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এটা ইন্টু 1, অর্থাৎ আই ক্রস জে এই দুটি ভেক্টরকে যদি আমরা ক্রস গুণন করি তাহলে ক্রস গুণফলের মান হবে নতুন আরেক ক্রস গুণফলের মানটি হবে একটি একক ভেক্টর, এবং আমরা দেখব তার দিক কোন দিকে হবে, সেই একক ভেক্টরটির দিক কোন দিকে হবে, ইটার দিক কোন দিকে হবে। এখন দেখো এটি আমরা ডাইনহাতি স্ক্রু নিয়মের মাধ্যমে বের করতে পারি, একটু আগে তোমাদের বলা হয়েছিল সেটি। দেখো এখানে দুটি ভেক্টর আই এবং জে যেই সমতলে অবস্থিত সেই সমতলের উপর আমরা একটি ডাইনহাতি স্ক্রু লম্বভাবে স্থাপন করলাম। এখন প্রথম ভেক্টর আই থেকে দ্বিতীয় ভেক্টর জের দিকে আমি যদি স্ক্রুটিকে ঘোরাইতে থাকি এইভাবে, তাহলে স্ক্রুটি বাইরের দিকে অগ্রসর হবে, অর্থাৎ এই ভেক্টর গুণনের দিক হবে এই দুটি ভেক্টর যেই তলে আছে তার উপর লম্ব বরাবর, তাহলে এটি যেহেতু বাইরের দিকে অগ্রসর হবে তার মানে এটির দিক হবে জেড অক্ষ বরাবর, আর আমরা ধনাত্মক জেড অক্ষ বরাবর। আর আমরা জানি ধনাত্মক জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর কাজ করে সেটি হলো কে। তাহলে এখানে এই দুটি গুণ করলে আমরা পাবো হচ্ছে কে, আই ক্রস জে ইকুয়াল টু হবে কে। এবার আমরা যদি জে ক্রস আই লিখি তাহলে কি পাবো? যেহেতু আমরা জানি ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না, তাহলে জে ক্রস আই ইকুয়াল টু হবে মাইনাস কে, কারণ দুটি ভেক্টরের এইটির এবং এটির ভেক্টর গুণফলের মান সমান হবে কিন্তু দিকটা হবে বিপরীত দিকে, অতএব এই জন্য আমরা এখানে মাইনাস ব্যবহার করেছি। অনুরূপভাবে আমরা লিখতে পারবো আই ক্রস কে ইকুয়াল টু জে, আবার কে ক্রস আই ইকুয়াল টু মাইনাস জে। অনুরূপভাবে আমরা লিখতে পারবো জে ক্রস কে ইকুয়াল টু আই, আবার কে ক্রস জে ইকুয়াল টু মাইনাস আই। তাহলে দেখো আমরা এই ক্রস গুণনের ক্ষেত্রে অর্থাৎ দুটি ভিন্ন জাতীয় একক ভেক্টর যদি ক্রস গুণন করি সেটি মনে রাখার একটি সহজ টেকনিক তোমাদের আমি বলছি। দুটি ভিন্ন জাতীয় একক ভেক্টর যদি আমি ক্রস গুণন করি তাহলে গুণফলটি হবে ওই দুটি ভিন্ন জাতীয় একক ভেক্টর বাদে যেই আরেকটি একক ভেক্টর অবশিষ্ট থাকবে সেটি, এবং দিক কোন দিকে হবে? যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরি তাহলে দিকটি হবে ধনাত্মক,
চিহ্নটি হবে ধনাত্মক, এবং যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘড়ি তাহলে হবে ঋণাত্মক। তাহলে খেয়াল করো এটির ক্ষেত্রে আমরা আই ক্রস জে, চিত্র 2-এ খেয়াল করো আই ক্রস জে, আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরছি আই ক্রস জে, তাহলে অবশ্যই প্লাস হবে। এখন যেহেতু আই ক্রস জে, তাহলে বাকি আছে কোনটা? কে, তাহলে এটি হবে কে প্লাস। এবার আমি যখন জে ক্রস আই লিখব, তো জে ক্রস আই মানে বাকি আছে কোন একক ভেক্টরটি? কে, তাহলে এখানে কে হবে। এখন এটি প্লাস হবে নাকি মাইনাস হবে? তো দেখো জে ক্রস আই যখন আমরা ঘুরছি জে ক্রস আই এইদিকে, জে ক্রস আই অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টো দিকে এইদিকে ঘুরছে, জে ক্রস আই ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে হবে মাইনাস, এজন্য এটি হয়েছে মাইনাস কে। অনুরূপভাবে দেখো আমরা যদি এটি বোঝাইতে চাই জে ক্রস কে, আমরা কোন দিকে ঘুরছি? জে ক্রস কে, এই যে জে ক্রস কে ঘড়ির কাঁটার দিকে ঘুরছি জে ক্রস কে, তাহলে অবশ্যই প্লাস হবে। আর জে ক্রস কে যদি লিখি তাহলে বাকি থাকে কোন একক ভেক্টরটা? আই, তাহলে এটা হবে প্লাস আই। আবার কে ক্রস জে যদি লিখি, দেখো কে ক্রস জে কোন দিকে করছি? কে ক্রস জে, এই যে কে ক্রস জে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, চিত্র থেকে খেয়াল করো কে ক্রস জে এইদিকে ঘুরছি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা ঘুরি কে ক্রস জে, তাহলে কি হবে? মাইনাস হবে। তাহলে যেহেতু কে ক্রস জে বাকি থাকে কোনটা? আই, তাহলে এটি হবে মাইনাস আই। অতএব আমরা যেটা সহজ পদ্ধতিতে মনে রাখতে পারি, দুটি ভিন্ন জাতীয় আয়ত একক ভেক্টর গুণ করলে সেই গুণফলটি হবে ওই দুইটি আয়ত একক ভেক্টর বাদে যে আয়ত একক ভেক্টরটি বাকি থাকে সেটি, এবং দিকটি হবে আমরা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি তাহলে ধনাত্মক হবে, আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি তাহলে ঋণাত্মক হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।